আমরা ভারত থেকে তুলা আনি ঠিক, কিন্তু ভারত নিজের তুলা দিয়ে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। তুলা কিন্তু পাকিস্তানেও হয়। পাকিস্তান কি এই শিল্পটা ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাদের দেশের অধিকাংশ পলিটিশিয়ান, মানে আমরা যেরকম রাজনীতিবিদদেরকে দেখে দেখে এসেছি আর কি এখন পর্যন্ত, প্রতিটা রাজনীতিবিদ দেখবেন যে তাদের বক্তব্যে তারা একটা নির্দিষ্ট স্টাইল বা নির্দিষ্ট কিছু প্যারামিটার বা নির্দিষ্ট কিছু মানে নিয়ম কানুন এর বাইরে তারা বক্তব্য আসলে দিতে পারে না। তো এই রাজনীতিবিদদের বাইরে ব্যারিস্টার ফুয়াদ, যিনি হচ্ছেন এবি পার্টির বর্তমান সাধারণ সম্পাদক, তো আমি উনার বক্তব্যগুলোকে আমি মাঝে মাঝেই আমার ফেসবুক পোস্টে বিভিন্নভাবে শেয়ার করি। তো শেয়ার করি এ কারণে নয় যে আমি এবি পার্টির একজন বড় সমর্থক বা আমি রাজনৈতিকভাবে অ্যাক্টিভলি কোথাও জড়িত। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে প্রত্যেকটা নাগরিকের কিছুটা সচেতনতা থাকা উচিত। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা প্রচলিত যে সমস্ত রাজনীতিবিদ আমরা দেখে অভ্যস্ত হয়েছি, যারা অশীতিপর হয়ে গেছেন, ইয়াং জেনারেশন রাজনীতিতে আসছেন, ঠিক আছে, অনেক ইয়াং জেনারেশন আমরা দেখেছি, নাম বলে আসলে ছোট করতে চাই না। হ্যাঁ, বিভিন্ন দলের যদি আপনার উদাহরণ চান দেয়া যাবে। এই তো রিসেন্টলি অনেক উদাহরণ তৈরি হলো, বা এর আগে থেকেও যারা ইয়াং জেনারেশন যেগুলো অ্যাক্টিভলি রাজনীতিতে জড়িত আছে, নাম আসলে বলতে চাই না, কারণ নাম বললে তাদেরকে মনে হবে যে হেও করছি। আপনারা একটু খুঁজে দেখবেন যে অনেক ইয়াং রাজনীতিবিদ আছে, কিন্তু কেউ এই ব্যারিস্টার ফুয়াদের স্টাইলটা, মানে উনি ব্যারিস্টার ফুয়াদ যে স্টাইলে কথা বলে বা যেভাবে কথা বলে, রাজনীতিকে উনি সাধারণ মানুষের কাছে যেভাবে উনি তুলে ধরেন, এরকম কিন্তু কেউ আসলে তুলে ধরেন না। আমি কাউকে দেখি নাই। এজন্যই আমি মাঝে মাঝে কিন্তু ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সংবাদ সম্মেলন আমি এগুলো শেয়ার করি। আমার মনে হয় যে অ্যাজ এ সচেতন নাগরিক আমাদের দেশের মানুষের অ্যাটলিস্ট এই বিষয়গুলা জানা উচিত। তো আজকে এরকম ওই যে, যদিও বিষয়টা এটা আসলে আমাদের বড় ডিসিশনের ব্যাপার, হ্যাঁ, এই যে মধ্যম আয় যে বিষয়টা আমরা বলি, তো এই মধ্যম আয়ের বিষয়ে উনি বেশ কিছু ওনাদের পার্টির অবস্থান বা ওনার ব্যক্তিগত অবস্থান উনি ব্যাখ্যা করেছেন। তো উনি কিভাবে এগুলো ব্যাখ্যা করেছেন সেই বিষয়গুলা আমার কাছে সুন্দরভাবে ধরা দিয়েছে। কেননা কোনো পলিটিশিয়ান আসলে এভাবে এগুলো বলতে পারে না। তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সামনে আজকে আসলাম। ওনার কিছু বক্তব্য আমি আপনাদের সামনে একটু তুলে ধরব। তো প্রথমত আমরা আসি যে এই আমাদের দেশ এখন যে মধ্যম আয় বলছি আমরা, তো এই মধ্যম আয়ের দেশে না হওয়ার কারণে কি আমরা লসে ছিলাম? মোটেও না। বরং আমরা মধ্যম আয়ের দেশ না হওয়ার কারণে আমরা যে কি পরিমাণ বেনিফিট পেয়েছি তার একটা ওভারভিউ এই ব্যারিস্টার ফুয়াদ প্রথম বক্তব্য দিয়েছে। আপনার একটু শুনে নিন। সবচেয়ে বিজনেস ফ্রেন্ডলি এবং কম্পিটিটিভ, এবং এই জন্য দেখবেন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করেছে, ফ্লারিশ করেছে। আমাদের শিল্পটা আমাদের বিনিয়োগের এবং রপ্তানির একটা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ইউরোপ আমেরিকাতে, যেটা কিন্তু অন্যান্য দেশগুলো হতে পারে নাই। আমরা ভারত থেকে তুলা আনি ঠিক, কিন্তু ভারত নিজের তুলা দিয়ে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। তুলা কিন্তু পাকিস্তানেও হয়। পাকিস্তান কি এই শিল্পটা ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। কারণ হচ্ছে মধ্যম আয়ের দেশ হবার যে আইডেন্টিফিকেশন, এইটা জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা লম্বা তর্ক ছিল যে বড়লোকের দেশ এবং গরিব দেশের ব্যবসা বাণিজ্য শর্ত কি আসলে একরকম হওয়া উচিত কিনা। সেই শর্ত আলোচনার উপরে ভিত্তি করে 1971 সালে গিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত দেয় যে না, অর্থনৈতিক মানদণ্ড তৈরি করতে হবে। অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, এবং এদের ভিতরে ট্যারিফ, সুযোগ সুবিধা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর ঋণ দেওয়া, ঋণের শর্ত, সুদের হার, এগুলো সব বিবেচ্য বিষয় হবে। তো বাংলাদেশ সরকার আপনার 71 সালের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এটা নেগোশিয়েট করে, এবং এখানে শেখ মুজিবের সরকারের একটা অবদান আছে, কৃতিত্ব আছে, তাজউদ্দিন আহমেদের পার্টিকুলারলি, যে বাংলাদেশকে অনুন্নত দেশের ক্যাটাগরিতে ফেলা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিন্তু এই সুবিধাটা কখনো পায় নাই। তারা জন্ম থেকেই হচ্ছে মধ্যম আয়ের দেশ। এই জন্য সারা পৃথিবীতে বাণিজ্য সুবিধা যেটা পাওয়া, রপ্তানি সুবিধা পাওয়া, ট্যাক্স ফ্রি রপ্তানি করতে পারার যে সুবিধা, অল্প ঋণে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সুদ পাওয়া, ঋণ পাওয়া, এই জায়গাটার সুবিধা তারা কখনো পায় নাই, বাংলাদেশ পেয়েছে।
75 সালের পর থেকে বাংলাদেশ পেয়েছে, এটা নেগোশিয়েট করেছে। কিন্তু এই সুবিধাটা আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রচণ্ড রকমভাবে কাজে লাগিয়েছেন এই সুবিধাটা, এবং এই সুবিধাটা থাকার কারণেই যেটা হয়েছে, দক্ষিণ কোরিয়া তখন আপনার আমাদের গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের জনক বলতে গেলে কিন্তু দক্ষিণ কোরিয়াকে বলতে হবে, যারা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের গার্মেন্টসের কর্মীদেরকে প্রশিক্ষিত করেছে, আমাদের ম্যানেজমেন্টের লোকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে। সেই বাস্তবতাগুলোতে আমরা দেখেছি যে এই সুবিধাটা নিয়েছে হচ্ছে আপনার ওই 75 পরবর্তী যে আমাদের যে অবস্থানটা আমরা পেয়েছি, যে আমরা গরিব দেশ, আমরা গরিব দেশের অনেক অন্যায় WTO যেটা আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা নেয় না। আপনি পরিবেশের লঙ্ঘন করতে পারবেন, আপনি একটু প্রযুক্তি চুরি করতে পারবেন, আপনি একটু লুঙ্গি পরে দাওয়াতে চলে যেতে পারবেন, কেউ আপনার ভুল ধরবে না। এটা হলো গরিব দেশের সুবিধা। আপনি 0% অথবা 0.5% হারে ঋণ পাবেন, কিন্তু আপনি মধ্যমায়ের দেশ হলে এটা পাবেন না। তাহলে এই যে আমাদেরকে আমাদের দক্ষিণ এশিয়ার আমাদের শত্রু রাষ্ট্রগুলো যারা বন্ধু সেজে আওয়ামী লীগের ঘাড়ে চেপে আমাদেরকে মধ্যমায়ের দেশ বানানোর আবেদন করিয়েছে, কৃত্রিমভাবে 2018 সালে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে আমরা উত্তরণ করেছি বলে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ফাঁদ, একটা ষড়যন্ত্র, আমাদের দেশ, আমাদের দেশের অর্থনীতিকে ধসে ফেলা। মধ্যমায়ের দেশে উত্তরণের এই যে মানে যে প্যারামিটার, যেটা ওই যে কত ডলার, $2600 বা হোয়াটএভার $3000, এই যে ডলারে এই যে হিসাবায়নটা, তো এই ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে এই হিসাবায়নটা আসলে সঠিক না, কারণ এই হিসাবায়নের পিছনে ইলমোটিভ আছে এবং ডাটা ম্যানিপুলেশন আছে। শুনুন কি জালিয়াতি, কোন কোন জায়গায় জালিয়াতি। প্রথম জালিয়াতি হচ্ছে আমার আসলে জনসংখ্যা কত আমরা জানি না, বলা হচ্ছে 16,90,00,000, কিন্তু আপনি যদি স্কুলে বাচ্চাদের এনরোলমেন্ট দেখেন, আমাদের ভোটার সংখ্যা দেখেন, টিকা কী পরিমাণ বাচ্চারা নিচ্ছে দেখেন, কী পরিমাণ স্কুল ড্রপ আউট হচ্ছে প্রাইমারি স্কুলে 6, 7, 8-এ, এর প্রত্যেকটা যদি যোগ করেন আমার জনসংখ্যা 16-17 কোটি হওয়ার কোনো কারণ নাই। এটা মিনিমাম 20 থেকে 22 কোটি হইতে হবে, আদারওয়াইজ এই হিসাবটা মিলছে না। তো তাহলে সরকার এটা কেন করেছে? কারণ সরকার একটা মিথ্যা জিডিপির সাইজ তৈরি করেছে, $450 বিলিয়ন। আমরা মনে করি না আমাদের জিডিপির সাইজ এত বড় না, 400 বিলিয়ন, $350 বিলিয়ন। বর্তমানে ওনাদের পলিটিক্যাল পার্টির অবস্থান হচ্ছে যে বাংলাদেশ যেন মধ্যমায়ের দেশে উত্তরণের দিকে না যায়, অথবা এটাকে যেন একটু ডিলে। প্রেস ব্রিফিং থেকে আপনার এই দাবিটা জানানো হয়েছে অত্যন্ত ন্যায্যভাবে, যে এবি পার্টি এবং আমরা মনে করি না যে মধ্যমায়ের দেশের এই ফাঁদ থেকে বের হয়ে আসতে না পারলে এই ধরনের আপনার এই বিনিয়োগ সম্মেলন কোনো কাজে দেবে। দেশের রিসেন্ট যে বিনিয়োগ সম্মেলনটা হলো, এটাকে ওনারা স্বাগত জানিয়েছেন, কিন্তু এটার সফলতার পিছনে ওনাদের কিছু ডাউট আছে। সেই ডাউটের অন্যতম কারণ হচ্ছে এই যে মধ্যমায়ের দিকে আমরা যে যাচ্ছি সেটার দিকে। কারণ উনি বলছেন যে আমরা এই যে লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে যতদিন ছিলাম ততদিন কিন্তু আমাদের দেশে বিনিয়োগের একটা লুক্রেটিভ একটা ছিল। ওনার বক্তব্যটা একবার শুনুন। সফল হবে না, সারা দেশ বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে না যদি না আমরা এই মধ্যমায়ের ফাঁদ থেকে বের হয়ে না আসি। কারণ কোনো বিনিয়োগকারী যদি জানে যে আগামী বছর নভেম্বর মাসে এখানে সুদের হার বেড়ে যাবে, এখানে আমি কোনো পণ্য যদি আমি তৈরি করি এটা রপ্তানি মার্কেটে আমাকে অনেক বেশি শুল্ক দিয়ে ঢুকতে হবে, তখন সে কেন ভিয়েতনাম থেকে এখানে আসবে, কম্বোডিয়া থেকে এখানে আসবে, থাইল্যান্ড থেকে এখানে আসবে, চায়না থেকে এখানে আসবে? কারণ একই রেটে তাকে ওখানে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাহলে আমাকে এখানে আসবে হচ্ছে বিকজ আমি অনুন্নত রাষ্ট্রের ক্যাটাগরিতে আছি এবং দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা আমি পাই। অতএব ওই সুবিধাটার জন্যই হচ্ছে সারা দুনিয়ার বিনিয়োগকারীরা গত 55 বছর বাংলাদেশে এসেছে। অতএব ওই সুবিধাগুলো যদি না থাকে তাহলে নতুন করে বিনিয়োগকারীরা আসবে না বাংলাদেশে। অতএব বিষয়টা যতটা না রাজনৈতিক, তত বেশি হচ্ছে ভূ রাজনৈতিক, তত বেশি হচ্ছে আমাদের অর্থ। পাশাপাশি উনি কেবল বিদেশি বিনিয়োগও না, উনি দেখিয়েছেন যে আমাদের দেশীয় যে উদ্যোক্তারা আছে তারাও আসলে মানে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু বিনিয়োগের ক্ষেত্রগুলো কিন্তু খুঁজে পাচ্ছে না। যেমন উনি স্কয়ারের একটা উদাহরণ দিয়েছেন যে স্কয়ার কিন্তু এখন বাধ্য হয়ে দেশের বাইরে মানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে দেশের বাইরে তারা বিনিয়োগ করছে। কেন? যে দেশে তাদের বিনিয়োগ করার মতন আর স্কোপ নাই। এছাড়া আপনি দেখবেন যে ওই যে বড় বড় কর্পোরেটগুলো তারা কিন্তু এখন দেখেন যে তাদের জায়গাগুলো এখন তারা এখন ওই যেই ক্ষুদ্র প্রান্তিক লেভেলের যারা উদ্যোক্তা ছিল বা ছোট ছোট ব্যবসায়ী হকার, এরা যেগুলো বিক্রি করতো চিরামুড়ি, এগুলোর ব্যবসায় কিন্তু এখন কর্পোরেটরা চলে যাচ্ছে। তার কারণটাই হচ্ছে যে আমাদের বিনিয়োগের স্কোপগুলো কিন্তু কমে যাচ্ছে আর কি। যে বাংলাদেশে এখন চিরামুড়ি পর্যন্ত বিগ কোম্পানিগুলো দেখবেন, প্রাণ, রহিমা ফ্রোজ, তারা চিরামুড়িটা পর্যন্ত প্যাকেট করে বিক্রি করছে। চিরামুড়িটা কেন ব্যবসাতে নিয়ে আসবে সে এই ফরম্যাটে?
চিরামুড়ির ব্যবসা তো অন্য একটা জেনারেশন, অন্য একটা টাইপের লোকরা করে, হকাররা করে, ফেরিওয়ালারা করে, টং দোকানে করে। তাহলে কর্পোরেটরা কেন করছে? কর্পোরেটরা করছে দুই কারণে। কারণ এই বড় বড় ব্যবসায়ীদের আসলে ব্যবসা করার মতো আর কোনো জায়গা নাই, ক্ষেত্র নাই। এখন সে চিরামুড়িতে হাত দিচ্ছে। ক্ষতি যেটা হচ্ছে, প্রান্তিক যে ব্যবসায়ীরা আছে, যারা গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে খাইতো, এগুলোকে কেন্দ্র করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আসলে বোধ করছে যে আসলে আমরা বেকার হয়ে গেছি। যেভাবে ধরেন তাঁত, গার্মেন্টস হওয়ার পরে যেটা হয়েছে, তাঁত শিল্পীরা বেকার হয়ে গেছে, এই বড় বড় দর্জিরা তাদের ব্যবসা খেয়ে ফেলেছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ব্যবসার এবং বিনিয়োগের নিজস্ব সম্ভাবনা, প্রস্তুতি, চ্যালেঞ্জকে নিজস্ব মানদণ্ডে অ্যাড্রেস করতে হবে। এটা নির্বাচিত অনির্বাচিত সরকারের কোনো। একটা বিষয় উনি তারই আলোচনায় আজকে এনেছিলেন, সেটা হলো যে আমাদের এখানে এই বিনিয়োগ সম্মেলনটাকে অনেক মানে বিদগ্ধ যারা আছেন আর কি, অর্থনীতিবিদ বলেন বা পলিটিশিয়ান বলেন, তারা বলছেন যে নির্বাচিত সরকার আসলে পরে নাকি বিনিয়োগ হবে, অনির্বাচিত সরকার থাকলে কোনো বিনিয়োগ হবে না। তো এই বিষয়ের যে এই বিষয়টা আসলে কি, সেটাও কিন্তু ব্যারিস্টার ফুয়াদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওনার ব্যাখ্যা এসেছে যে নির্বাচিত কিংবা অনির্বাচিত সরকার বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় বিষয় না। বিনিয়োগের ক্ষেত্রে বড় বিষয় কি সেটা আপনারা যে অনির্বাচিত সরকারের সময় আসলে কোনো ব্যবসায়ী গোষ্ঠী আসলে বিনিয়োগ করবে কিনা, সেই বাস্তবতা আসলে আছে কিনা, এবং শুধুমাত্র নির্বাচিত সরকার হলেই কি বিনিয়োগ হবে কিনা। প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সরকার তো বাংলাদেশে এর আগে অনেকবার ছিল। নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে, একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে মানে সুজলা সফলা শস্য শ্যামলা হয়ে গেছে? না, হয়নি তো। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগের সময় নির্বাচিত অনির্বাচিত দুইটা সময়ই ছিল, কই বিনিয়োগ তো আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ আবার একদলীয় সরকারের যেসব দেশে আছে, এইসব দেশেও কিন্তু বিনিয়োগ হয়। চায়নাতে মানুষ বিনিয়োগ করছে না? চায়না তো গণতন্ত্র নাই, চায়নাতে নির্বাচিত সরকার নাই। তাহলে চায়নায় কেন মানুষ বিনিয়োগ করছে? চায়নায় কেন ব্যবসায়ীরা যাচ্ছে? তাহলে মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আসলে আমার মুনাফা করার বাস্তবতা আছে কিনা। তার কাছে এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশে কী ধরনের সরকার আছে, সে নির্বাচিত কিনা, সে গণ অভ্যুত্থানের পক্ষে কিনা, সে গণ অভ্যুত্থানের বিপক্ষে কিনা, সে নতুন করে বাংলাদেশকে একটা ভিশনের জায়গাতে নিচ্ছে কিনা, বাংলাদেশকে সে কোথায় দেখতে চায় আগামী 20-30 বছর, এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না। তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে বিনিয়োগ করব, বিনিয়োগের নিরাপত্তা আছে কিনা। আমি এখানে বিনিয়োগ করব, বিনিয়োগ করার পরে এটা বিক্রি করতে পারবো কিনা, এই মালটা আমি বেচতে পারবো কিনা লোকাল মার্কেটে, স্থানীয় বাজারে, এবং এখান থেকে আমি রপ্তানি করতে পারবো কিনা। এইটা হচ্ছে তার বিবেচ্য বিষয়। সেটা নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার, কোনো সরকারের আমলে এইটা গ্যারান্টি দেওয়া যাবে না। বিনিয়োগ বান্ধব পরিবেশটা হচ্ছে অন্য একটা বাস্তবতা। এটা নির্বাচিত সরকারের সময় থাকতে পারে, অনির্বাচিত সরকারের সময় থাকতে পারে। ইটালিতে যান, ইটালিতে দেখবেন যে প্রতি 2 বছর 2.5 বছর পর সরকার ভেঙে যায়, লম্বা সময় সরকার না। ইউরোপের বহু দেশে, লুক্সেমবার্গে, বেলজিয়ামে আপনি গেলে দেখবেন যে লম্বা সময় ধরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে, কেউ না কেউ দায়িত্ব নিয়ে দেশটাকে চালাচ্ছে, কিন্তু নির্বাচিত সরকার নাই, কিন্তু দেশে সব কিছু ঠিকমতো চলছে। অতএব সেই বাস্তবতা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মোদ্দা কথা হচ্ছে বিনিয়োগকারীদের যে মুনাফা তৈরি করবার জায়গা সেটা আছে কিনা। বাংলাদেশে দেখেন স্কয়ার এক্সাম্পল দেই, সে প্রতি বছর কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তার এক্সট্রা প্রফিট হয়। এই টাকাটা সে বাংলাদেশে পর্যন্ত বিনিয়োগ করার তার কোনো জায়গা নাই। সে এখন কেনিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে, প্রপার প্রসেস ফলো করে ন্যায্যভাবেই সেটা করেছে। তাহলে সে কেন করছে? কেন সে 500 কোটি টাকা, 800 কোটি টাকা, 1000 কোটি টাকা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে পারছে না? কারণ বিনিয়োগ করবার কোনো জায়গা নাই, বিনিয়োগ করবার মতো নিরাপত্তা নাই। বিনিয়োগ করলে পরে তার যে পুঁজি এবং মুনাফা ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। অতএব সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে সেইটা আমরা তৈরি করতে পারছি কিনা। তা আশা করি আপনারা কিছু চিন্তার খোরাক পেয়েছেন, কিছু তথ্য পেয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এভাবে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন এবং দেশের ভালো মন্দের বিষয়ে এসে খোঁজখবর রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।